আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। দুই শিশু উদ্ধার, নারী জঙ্গির আত্মসমর্পণ, এলাকায় আতঙ্ক। বিভীষিকাময় অবস্থা, এলাকার লোকজনও ভয় পাচ্ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। সাজ্জাদ তার বাসা ছিল আগে মাছমারা, পরে 2 মাস আগে এখানে বাসা করেছে, কিন্তু সে যে কি ধরনের কি কেউ এটা গতিবিধি তার আচার আচরণ আমরা খেয়াল করতে পারিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সজল মিত্র রিচার্ড। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 5 দিন পরও নাগালের বাইরে বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি, ভুক্তভোগীদের আদালতে জবানবন্দি, ফরেনসিক রিপোর্ট ছাড়াও প্রমাণ সম্ভব বললেন আইনজীবী। রুটি রুজির জায়গা কলকারখানার ক্ষতি ঠেকাতে মালিক শ্রমিককে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন শ্রমিকের উপযুক্ত মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন না, হাইকোর্টের রায়। সরকারকে নীতিমালা করার নির্দেশ। আগামী সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রস্তুতি শুরু করেছে প্রধান 2 রাজনৈতিক দল, অন্তঃকন্দল নিয়ে শঙ্কা। এবং আজ পবিত্র শবে বরাত, নামাজ, জিকির, আজকার সহ নফল ইবাদতে এই ভাগ্য রজনী পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারীসহ 5 জঙ্গি নিহত হয়েছে। অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন। আহত হয়েছেন আরো 3 জন। আত্মসমর্পণ করেছে এক নারী জঙ্গি। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের উপপরিচালককে প্রধান করে গঠিত 5 সদস্যের কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সাইফুর রহমান রকির তথ্য ও হাবিবুর রহমান পাপ্পুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামের মাঠের মাঝে একটি টিন শেড বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছে পাশের একটি পুকুর থেকে বাড়িটি লক্ষ্য করে বিশেষ কায়দায় পানি নিক্ষেপ করতে থাকে। আহ্বান জানানো হয় আত্মসমর্পণের। এ সময় বাড়ির ভেতর থেকে দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে 2 শিশুকে নিয়ে বাড়িটি থেকে বেরিয়ে আসে এক নারী। হঠাৎ কিছুক্ষণ পর বাড়ি থেকে আরো কয়েকজন বেরিয়ে এসে খোলা মাঠে দাঁড়িয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে 5 জঙ্গি নিহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের গুলিবিদ্ধ এক কর্মীকে কুপিয়ে জখম করে জঙ্গিরা। আহত হন পুলিশ ও ফায়ার সার্ভিসের আরো 4 জন। 50 থেকে 60 ফিট আমরা দূরে থেকে পানি মারছিলাম, আমরা আমাদের পিপি সব নিয়ে পানি মারছিলাম, কিন্তু ওই পানি আহুত দিয়ে ওরা কিন্তু দৌড়িয়ে আসছে আমাদের কাছে। সাইডে পুলিশও ছিল আমাদের, হ্যাঁ সাইডে পুলিশ ছিল, কিন্তু আমাকে আগে কিন্তু মেরেছে, ওই ফালা মেরছে। বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা, আর মৃতের সংখ্যা সঠিক কত। তবে আমরা 4টা ডেড বডি পড়ে থাকতে দেখতেছি দূর থেকে। আমাদের মানে তাদের ব্লেস তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন মারা যান। এ পর্যন্ত প্রাইমারি চিকিৎসা আমরা এখানে 2 জনকে দিয়ে তাদেরকে ওয়ার্ডে ভর্তি করছি, আর একজন খুবই খারাপ, 2 জন খুবই খারাপ ছিল, এনওডিতে ভর্তি করছি। পরে টিকিট ওদের কনফার্ম করা হয়েছে এবং ওয়ার্ডে যাওয়ার পর আব্দুল মতিন সাহেব নামে একজন মারা গেছেন। বাড়িটিতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করত বলে জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাজ্জাদ তার বাসা ছিল আগে মাছমারা, পরে 2 মাস আগে এখানে বাসা করেছে, কিন্তু সে যে কি ধরনের কি কেউ এটা গতিবিধি তার আচার আচরণ আমরা খেয়াল করতে পারিনি। সাজ্জাদ এবং তার ছেলে আলামিন এবং তার বউ বেলি তারাকে ওই স্পট ডেটে তারা মৃত্যুবরণ করে। বিভীষিকাময় অবস্থা, এলাকার লোকজনও ভয় পাচ্ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। জঙ্গি আস্তানা থেকে বের হয়ে আসা নারীর সঙ্গে থাকা 2 শিশুকে কৌশলে উদ্ধার করেছে পুলিশ। সময় সংবাদ, রাজশাহী। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার পর 5 দিন পেরিয়ে গেলেও গ্রেফতার করা যায়নি কোনো আসামিকে। এছাড়া ধর্ষণের পর বেশ কিছুদিন পার হয়ে যাওয়ায় আলামত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসক।
তবে আইনজীবী বলছেন পর্যাপ্ত তথ্য থাকায় ফরেনসিক রিপোর্ট না হলেও কোনো সমস্যা হবে না। এ মামলায় ধর্ষিত 2 শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছেন। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার পর পার হয়ে গেছে বেশ কদিন, কিন্তু এখনো গ্রেফতার করা যায়নি প্রধান অভিযুক্ত সাফাত আহমেদ সহ অন্যদেরকে। এদিকে ধর্ষণের শিকার 2 ছাত্রীর মেডিকেল পরীক্ষার বিষয়ে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, 2 ছাত্রীর ডিএনএ সহ অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে। যেসব আলামত রয়েছে সেগুলো পরীক্ষার জন্য সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। যেহেতু 1 মাস প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, আমাদের কিছু কিছু আলামত আছে, এই আলামতগুলো নষ্ট হয়ে যায়। কাপড়ে চোপড়ে যদি ভিন্ন প্রজাতির কোনো ডিএনএ থেকে থাকে এবং ওই ডিএনএটা যারা অ্যাসাইলেন্ট সন্দেহ করা হচ্ছে তাদের কিনা এটা প্রমাণ করা যাবে। এ বিষয়ে হাইকোর্টের আইনজীবী শামীম সর্দার জানান, আনুষঙ্গিক অনেক তথ্য প্রমাণ পাওয়ায় এ মামলায় ফরেনসিক রিপোর্ট ততটা গুরুত্বপূর্ণ নয়। ফরেনসিকে কিছু না পাওয়া যায়, 1 মাস আগে হয়েছে জন্যই এই ঘটনাটাকে বলার সুযোগ নাই যে এটা প্রিপোস্টারাস কিংবা এই ঘটনাটি ঘটে নাই। এখন ভিকটিম যেহেতু দাবি করেছে তাকে রেপ করা হয়েছে, এটা কিন্তু প্রসিকিউশনই প্রমাণ করবে। মামলার যে ইউজুয়াল ধাপগুলো আছে। ধর্ষণের শিকার 2 শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন আইনের 22 ধারায় তারা ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিনের আদালতে জবানবন্দি দেন। আদালতে যে 2 জন ভিকটিম তারা এসেছিল, এসে তারা ম্যাজিস্ট্রেটের সম্মুখে তারা 22 ধারা তারা জবানবন্দি দিয়েছে, যেটা স্বেচ্ছায় তারা জবানবন্দি দিয়েছে যে এই ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে, কিভাবে ঘটনা ঘটেছে, পুরো ডিটেলস তারা এই জবানবন্দিতে তারা দিয়েছে। 28 মার্চ রাতে বনানীর 4 তারকা হোটেলে জন্মদিনের পার্টিতে কৌশলে ডেকে এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার প্রায় 40 দিন পর বনানী থানায় মামলা করেন 2 তরুণী। এ ঘটনায় সাফাত ছাড়াও আসামি করা হয় তার বন্ধু সাদমান সাকিব, নাইম, সাফাতের দেহরক্ষী ও গাড়ির চালককে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উৎপাদন ও উন্নয়নে যাদের প্রত্যক্ষ অবদান তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান ও উপযুক্ত মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুস্থ ও মেহনতি শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া দুর্ঘটনায় আহত শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী ইনজুরি স্কিম চালু করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রকে শপথ বাক্য পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 20 এপ্রিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন মেয়র মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল হলে প্রধানমন্ত্রীর কাছে শপথ বাক্য পড়ার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে। বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। যাদের শ্রমের বিনিময়ে দেশ উন্নত হয়, তাদের ভালো মন্দ দেখা, তাদের কল্যাণমূলক কাজ করা, এটা আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। কাজে আমরা বিশ্বাস করি এবং সেই সাথে শ্রমিকদের আমরা বলবো যে যারা যেখানে কাজ করেন সেটা যেহেতু তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়, কাজে সে সমস্ত শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চালু থাকে তারা সে ব্যাপারে যেমন আন্তরিক হবেন। আবার যারা মালিক শ্রেণী আছেন তাদেরও বলবো যে যারা শ্রম দিয়ে শিল্প কলকারখানা চালু রাখে, উৎপাদন বৃদ্ধি করে, তারা যেন সেই শ্রমিকদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হন, তাদের ভালো মন্দের দিকে যেন আরো বেশি করে তাকান। প্রধানমন্ত্রী বলেন, পেশাগত রোগ ব্যাধির কারণে কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার উপযুক্ত ক্ষতিপূরণের দায়িত্ব রাষ্ট্রের। সে লক্ষ্যে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও টেকসই স্কিম চালু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বড় যে কোনো দুর্ঘটনা ক্ষতিপূরণের ক্ষেত্রে বিপুল অর্থের যেহেতু প্রয়োজন হয়, তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক ঘটনায় আমরা তা উপলব্ধি করেছি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো একটি দীর্ঘমেয়াদের টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। অনুষ্ঠানে 60 জন মেহনতি দুস্থ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে অঙ্গীকারনামা তুলে ধরেছেন আওয়ামী লীগ সভাপতি ও বিএনপি চেয়ারপারসন। দুটি দলের নীতি নির্ধারকরা বলছেন, ভেতরে ভেতরে ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়াও। তবে নির্বাচনী পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করলেও দুটি দলই শঙ্কায় আছে দলীয় অন্তঃকন্দল নিয়ে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বর্তমান সরকারের 5 বছর মেয়াদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো 1.5 বছরেরও বেশি। তবে ইতিমধ্যে দেশের সব মহলে শুরু হয়েছে আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা।
তাই ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিও। নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপি আন্দোলন সংগ্রামের সক্রিয় নেতাদের গুরুত্ব দিলেও আওয়ামী লীগের চোখ সংসদ সদস্যদের বিগত বছরগুলোর আমলনামার দিকে। গ্রহণযোগ্য প্রার্থী আমরা অ্যাসেসমেন্ট করছি, কোথাও কোথাও তো এর একটা ঘাটতি আছে। প্রত্যেকেরই পারফরমেন্সের তালিকা নেত্রীর কাছে, জনগণের কাছে যে প্রার্থী গ্রহণযোগ্য তাকেই আমরা মনোনয়ন দেব। আমরা গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জনসম্পৃক্ততা তো অবশ্যই, দলের প্রতি তাদের আনুগত্য, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা। আওয়ামী লীগ মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব ঐক্যবদ্ধতা দলকে বিএনপি থেকে এগিয়ে রাখলেও আগামী নির্বাচনে তাদের ডোবাতে পারে বিশৃঙ্খল তৃণমূল। আর বিএনপির দাবি তৃণমূলে বিভক্তি থাকলেও তাদের প্রধান শক্তি জনগণই। আমাদের এত বেশি আস্থা জনগণের উপর যে কারণেই দেশে আমরা চাচ্ছি একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক। আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, আমরা সেন্ট্রালি অল আর ইউনাইটেড। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর মধ্যে একটা খাই ভাব, বিশৃঙ্খলা, খারাপ আচরণের কিছু কিছু বিষয় আছে, সেগুলোকে কন্টেইন করতে হবে। বিএনপি কমিটি পুনর্গঠন আমার মনে হয় 1/4 তারা করতে পারে, এবং যে মারামারি প্রকাশ্যে অনেক নেতাও হেনস্থা হয়েছে। বিএনপি তো এখনো তো হত্যাকাণ্ড শুরু হয় নাই, তাদের দলের মধ্যে যে প্রত্যেকদিন হত্যাকাণ্ড চলছে, যেটা বিএনপিতে হচ্ছে সেটাও গ্রহণযোগ্য না। জনগণের কাছে আমাকে একটি পরিচ্ছন্ন স্বচ্ছতার মাধ্যমে আমাকে যেতে হবে, যেটা হচ্ছে এটা সমাধান আমরা দিচ্ছি। নির্বাচনী ব্যবস্থা নিয়েও মুখোমুখি অবস্থানে রয়েছে প্রধান দুই দল। সহায়ক সরকারের বিধান পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই। বাংলাদেশে আমরা কেন গায়ে পড়ে এটা ইন্ট্রোডিউস করতে যাব? কোনো প্রয়োজন নেই। যা কিছু হবে সংবিধান অনুযায়ী। দুনিয়ার কোথাও সংসদ সদস্য থেকে নির্বাচন করা কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নাই। পৃথিবীর যদি কোথাও না থাকে তাহলে তারা এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য রাস্তায় নেমেছিল কি জন্য? ওইটা কি দুনিয়ার কোথাও ছিল? আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচনের 90 দিন আগে তাদেরকে সংসদ থেকে তাদেরকে পদত্যাগ করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তবে শেষ পর্যন্ত যে পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক না কেন, তাতে যে প্রধান দুই দলই অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের কথায় তা স্পষ্ট। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আওয়ামী লীগকে নয়, বরং আওয়ামী লীগই বিএনপিকে অনুসরণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 2001 সালের নির্বাচনের আগে বিএনপি ঘোষিত ভিশনের অনুকরণেই পরবর্তীতে দিন বদলের রূপকল্প তৈরি করে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীনরা। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপির প্রথম ভিশন পরিকল্পনা পেশ করে 2001 সালে নির্বাচনের প্রাক্কালে, পরে আওয়ামী লীগ তা অনুসরণ করেছে। এরকম বহু ক্ষেত্রেই তারা আমাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি অনুসরণ করেছে। প্রেসিডেন্ট জিয়াকে অনুসরণ করেছে, দেশনেত্রী খালেদা জিয়াকে অনুসরণ করেছে। এতে আমরা আপত্তি নয়, বরং গৌরব অনুভব করি। আওয়ামী লীগ ভিশন দিলেও তা বাস্তবায়ন করে না, সে যোগ্যতা তাদের নেই। তারা দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, অত্যাচার, অপশাসন আর গলাবাজি ও ধাপ্পায় লিপ্ত। তাদের দিন বদলের ঘোষণা এখন এক করুণ পরিহাসে পরিণত হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। জুলাইতেই ভ্যাটের হার 15% থেকে কমানো হতে পারে জানালেন অর্থমন্ত্রী। বিদেশি টিভি চ্যানেলের ল্যান্ডিং ফি 20 কোটি টাকা করার দাবি সম্পাদকদের। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত রায়ে বলেন, নির্বাহী বিভাগ দিয়ে আদালত পরিচালনা করা বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বিষয়ে সরকারকে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ রায়ে জনমনে বিরূপ প্রভাব পড়বে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত 8 বছর ধরে অনেক আস্থার জায়গা তৈরি করেছিল সাধারণ জনগণের মধ্যে। খাদ্যে ভেজাল, অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া এবং জাটকা নিধন, এই 3 ক্ষেত্রে অপরাধীদের আতঙ্কের নাম মোবাইল কোর্ট। কিন্তু বৃহস্পতিবার উচ্চ আদালত রায়ে জানালেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত এ কোর্ট সংবিধানের সাথে সাংঘর্ষিক। পর্যবেক্ষণে আদালত বলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এই আদালত বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অসাংবিধানিক কেন ঘোষণা করা হবে না, সেই রিট পিটিশন শুনানি শেষে আজকে রায়ে হাইকোর্ট বিভাগ বলেছেন যে এটা অসাংবিধানিক, মাজদার হোসেন মামলার পরিপন্থী এবং সংবিধানের যে মূল দুটি স্তম্ভ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এবং সেপারেশন অফ পাওয়ার্স এই দুটোরও পরিপন্থী। এখন যদি মোবাইল কোর্ট পরিচালনা করতে হয় নতুনভাবে একটা আইন সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে এবং মাজদার হোসেন মামলার যে মর্ম সেটার সাথে সামঞ্জস্য রেখে করলে সেটা তখন দেখা যাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান এ রায়ে জনমনে বিরূপ প্রভাব ফেলবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। আজকের এই রায়ের ফলে স্বাভাবিকভাবে এটা বাধাগ্রস্ত হবে। এই বাধাগ্রস্ত হলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যে খাদ্য ভেজাল থেকে নিষ্কৃতি পাওয়া সেই পথটা আসলে দূর হয়ে গেল বাস্তবে। এই জন্য আমরা এর এগেনস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটার বিপরীতে আমরা আপিল ফাইল করব। যদিও হাইকোর্টের রায়ে গ্রাম্য আদালত আইন এবং মোটর ভেহিকেল আইনের অধীনে পুলিশের অভিযান এবং আর্থিক দণ্ড দেয়া বৈধ বলে রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বিভিন্ন সংস্থাকে তাৎক্ষণিক পর্যাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেট দেয়া না গেলে অপরাধ করার প্রবণতা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। সন্ধ্যায় রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এটা সংবিধানের যে বিধান আছে তা তো অবশ্যই সবার জন্য চিরধার্য। তাহলে এই সব কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সংস্থাকে পর্যাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেট প্রোভাইড করতে হবে। না হলে কিন্তু যারা অপরাধ করে, যারা আইন ভঙ্গ করে, তাদের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পাবে। আজ পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মমতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী লাইলাতুল বারাআত বা শবে বরাত নামে পরিচিত। এ উপলক্ষে নফল ইবাদত, নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা দোয়া করেন। মুসলমানরা বিশ্বাস করেন এদিন মহান সৃষ্টিকর্তা আগামী 1 বছরের জন্য তাদের ভাগ্য বা তকদির নির্ধারণ করেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মাগরিবের নামাজের পর থেকেই দলে দলে মুসল্লিরা পাড়া মহল্লার মসজিদে জড়ো হতে শুরু করেছেন। রাতভর ইবাদত, বন্দেগী ও ওয়াজ নসিহতের মাধ্যমে এই পবিত্র রাতটিকে পালন করবেন তারা। সেই সঙ্গে মুসলিম উম্মার শান্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণেও আল্লাহর দরবারে দোয়া চাইবেন তারা। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইনে ভ্যাট হার 15% থেকে কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। সকালে সচিবালয়ে গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক নেতা ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভ্যাটের হার কমতে পারে বলে জানান তিনি। পাশাপাশি 5 বছরের মধ্যে ভ্যাট দাতার সংখ্যা 5 লাখে উন্নীত করার আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে। বললেন 32,000। জাতীয় নির্বাচনের আগের বছর 2017-18 অর্থ বছরের বাজেট হবে গণমানুষের জন্য সরকারের সেরা কৃতিত্ব। থাকবে বেশ কিছু চমক। সম্পাদক ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এভাবেই তুলে ধরেন 2017-18 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক আর শোনেন নানা পরামর্শ। বাজেট হ্যাজ বিন মেড এ ম্যাটার ফর পাবলিক। এটা আমাদের স্বাভাবিক গতিধারায় এটা হবে সর্বশ্রেষ্ঠ বাজেট। 8 লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 32,000 ভ্যাট দায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী 5 বছরে এই সংখ্যা 5 লাখে উন্নীত করা হবে। তিনি জানান, নতুন আইনে নির্ধারিত ভ্যাট হার কমানো হতে পারে। ভ্যাট আইনের এই যে 15% is not 7%. That can be relaxed. There will be one uniform rate. Truncated rate থাকবে। সভায় বিদেশি টিভি চ্যানেলের ল্যান্ডিং ফি 20 কোটি টাকা নির্ধারণ করার দাবি জানান সম্পাদকরা। তবে এ ব্যাপারে তখনই কোনো জবাব দেননি অর্থমন্ত্রী। ডিজিটাল প্রযুক্তির সুবাদে সংবাদপত্রে বিজ্ঞাপনের সংখ্যা কমেছে উল্লেখ করে সম্পাদকরা দাবি জানান সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানোর। 100 থেকে 150% সাবসিডি দিয়ে সরকারি বিজ্ঞাপন আমরা ছাপছি, তো এটাকে কমার্শিয়াল রেট একই করে দিলে আমাদের ইনকামটা বাড়ে। যে পত্রিকাতে বিজ্ঞাপন না দিয়ে অথবা জাস্ট একটা ছোট্ট নোটিশ যে এটা অনলাইনে বিজ্ঞাপনটা প্রকাশ করা হয়েছে, এইটুকু দিয়ে আমাদেরকে মেরে ফেলা হবে। আর ওইদিকে টেন্ডারিং এ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রস্তাব করেছিলাম যে এই চ্যানেলগুলোকে ল্যান্ডিং ফি 20 কোটি টাকা ধার্য করা যায় কিনা। আমাদের এই কথার সাথে একমত পোষণ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু
বাস্তবায়নের অপেক্ষা আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আসছে বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দ থাকবে। জিডিপি প্রবৃদ্ধি 7.4 ধরা হলেও তা 7.5-এ পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের আরও একবার ক্ষমতায় আসা দরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবক এবং শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। দীর্ঘদিন পর্যন্ত আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয় নাই। মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের যেভাবে বিপদগামী করা হচ্ছে, যদি তারা দেশপ্রেমে যদি উদ্বুদ্ধ হয়, সেই ছাত্রছাত্রীরা কোনো সময় বিপদগামী হতে পারে না। আমি শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে। এই অর্জনগুলোকে যদি ধরে রাখতে হয়, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে হয়, আরেকবার শেখ হাসিনা সরকারের প্রয়োজন। সন্ধ্যার সময় আরো থাকছে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় একসঙ্গে কাজ করবে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টার্স ইউনিয়ন, তথ্য আদান প্রদানে অঙ্গীকার। আগামী জাতীয় নির্বাচনে করণীয় বিষয়ে আলোচনা করতে জুলাই মাসে সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে ইসি আলোচনা করবে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া সব রাজনৈতিক দলের সমর্থন পেলে আগামী জাতীয় নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন ডিভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আমাদের একটা প্রস্তুতি নিতে হবে যে আমরা যে একটা রোডম্যাপ অথবা অ্যাকশন প্ল্যান, যেটাই যে নাম আপনারা বলেন না কেন, সেটা প্রস্তুত হলে পরে আমরা একটা আনুষ্ঠানিকভাবে সেটাকে লঞ্চিং করবো। তারপরে সেই ইস্যুগুলোর ভিত্তিতে তাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। রমজানের পরে আমরা একটা প্রস্তুতিমূলক অবস্থানে যেতে চাই, যে আমরা নির্বাচন, সাধারণ নির্বাচনকে সামনে রেখে কি কি পদক্ষেপ আমাদের দরকার, কি কি আমরা কাজ করতে চাই, সেটাকে সামনে রেখে আমরা তারপরে তাদের সাথে, তারপর আমরা বিভিন্ন গ্রুপের সাথে বসতে চাই। সিভিল সোসাইটি আছে, রাজনৈতিক দল আছে, এই ইলেকশন নিয়ে যারা কাজ করে, ইলেকশন মনিটরিং যারা করে, অবজারভার যারা আছে, তাদেরকে নিয়ে। কাজের ধীর গতির কারণে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইনের ভবিষ্যৎ। তবে ধীর গতি নিয়ে প্রকল্প পরিচালকের আছে নানা অজুহাত। তুলে ধরেছেন হাওড়াঞ্চলের বন্যার মতো অসামঞ্জস্যপূর্ণ বিষয়ও। বিশেষজ্ঞরা এমন মেগা প্রকল্পে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকে দুর্বলতা হিসেবে দেখছেন। এতে প্রকল্পটি ঝুলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। খলিলুর রহমানের ক্যামেরায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইন নিয়ে রাশেদ লিমনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আমাদের জোরে সোরে কাজ চলছে, আশা করি আগামী 1.5 বছরের মাঝে এই অংশটুকু সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। মন্ত্রী বলছিলেন লাকসা মাখৌরা ডাবল লাইনের কাজের অগ্রগতি নিয়ে। ঢাকা চট্টগ্রাম রুটের 320 কিলোমিটার রেলপথের মধ্যে 248 কিলোমিটার পথ এখন ডাবল লাইন। চলছে শেষ ভাগে লাকসা মাখৌরা ডাবল লাইনের কাজ। সরজমিনে দেখা গেল কাজ চলছে ধীর গতিতে। কোথাও 10টি মেশিনের জায়গায় চলছে একটি, কোথাও আবার কাজই বন্ধ। কাজ তো দেখা যাচ্ছিল, এইদিকে কাজ বন্ধ, কাজ এরকম কেন চলো তো, আমাদের এইদিক তবুও চলতেছে, ওইদিকে আরো চলে না। শেষ ভাগে এই 72 কিলোমিটারে রয়েছে লুপ ও সাইডিং সহ 184.60 কিলোমিটার ডুয়েল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডাবল গেজে রূপান্তরের কাজ। এছাড়া নতুন ও পুরাতন লাইনে 12টি ব্রিজ ও 47টি কালভার্ট নির্মাণ, যা শেষ করার কথা রয়েছে 2020 সালের জুনের মধ্যে। কাজের এমন ধীরগতির কথা প্রকল্প পরিচালক স্বীকার করে তুলে ধরেন নানা অজুহাত। আর্লি বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় চলন বিল, হাওড় এলাকা পানিতে চলে গেছে, তো এই সমস্ত প্রভাব তো আমার প্রজেক্টেও পড়েছে। দেশের রেলের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পে এমন গড়িমসি কাম্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা জটিলতার আশঙ্কা করছেন তারা। 3/4 বেশি কিন্তু হয়ে গেছে। সেই 3/4 যে রিটার্নটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এই 1/4 না হওয়া পর্যন্ত কাজ বুঝে নেওয়া, সেই কাজ ভালোভাবে হচ্ছে কিনা সেগুলো সুপারভাইজ করা, এই সবগুলা মিলে রেলওয়ের সেই জনবল থাকা প্রয়োজন। আপাতত কাজ ব্যাহত হলেও সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস দিচ্ছেন কর্তৃপক্ষ।
সময় এবং বাস্তব অবস্থার তুলনায় আমরা একটু বোধহয় এগিয়ে আছি। আমি মোটামুটি নিশ্চিত যে নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যাবে। জুলাই 2014-তে শুরু হয় ঢাকা চট্টগ্রাম রুটের ডাবল লাইন প্রকল্পের লাকসাম আখাউড়া অংশের কাজ। বলা হচ্ছে এই ডাবল লাইনের কাজ শেষ হলে গতি আসবে রেলে, অথচ যে গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। আর তাই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতি নজরদারি বাড়াতে রেলওয়েকে তাগিদ দিচ্ছে বিশেষজ্ঞরা। রাশেদ জীবন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়মের কারণে হাওড়াঞ্চলের কৃষির উপর নির্ভরশীল পরিবারগুলো এখন দিশেহারা। পরপর দুবার বছরের একমাত্র ফসল হারিয়ে ভিন্ন পেশা বেছে নিতে এলাকা ছাড়ছেন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকার সহায়তা কর্মসূচি চালু করলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ হাওড়বাসীর। ইকরামুল কবিরের 4 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। সঙ্গে ছিলেন হিমাদ্রি শেখর ভদ্র, ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী। প্রায় আমি 200 মণ ধান পাই, জোন করে একটা উঙ্গা করতে পারছি না, এর মধ্যে গেছে ফাগলে লাঙালি করতেছি। 200 টাকা দিব, দিলে পরে খুশি চালানো বাচ্চা লইয়া খাইব। সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর পাড়ের এই কৃষকের আকুতি বলে দিচ্ছে তারা কতটা অসহায়। এমন করুণ দশা হাওর পাড়ের মানুষের ঘরে ঘরে। কৃষকেরা নিজের খাদ্য নিয়ে যতটা চিন্তিত, ততটাই চিন্তিত ঋণে কেনা গবাদি পশুর খাদ্য নিয়েও। পচাগুলা আমরা শুকাই রাখতেছি যাতে ওই গরুর আমরা খাদ্য দিতে পারি। গত বছরের তো সমস্যা রয়েছে, এবার করলাম 10 কি আর ঋণ ফিন করিয়া এটিও কাটতে পারছি না, তলে গেছে। বারবার বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা অন্যত্র পাড়ি জমাচ্ছেন। একটা নীরব মাইগ্রেশন চলতেছে, মানুষ তাদের গ্রাম থেকে তারা ঢাকার দিকে, গাজীপুরের দিকে, রাঙামাটির দিকে, ভোলাগঞ্জের দিকে প্রতিদিন শতাধিক মানুষ চলে যাচ্ছে। জেলার হাওরের প্রায় 90% ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকার সহায়তা কর্মসূচি চালু করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছে হাওরবাসী। চাল নাই আমরা জায়গা এই তো আজ 3 দিন ধরে হিবার ঘুরে যাইতেছি, আজ কি আসাম কেন আশা নাই, ঘুরে ঘুরে যাই। তারাই অসুবিধা হয়ে কইব নাই শেষ। 1,50,000 ভিজিএফ কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এবং প্রান্তিক চাষি দুস্থ মানুষ তারা 30 কেজি চাল এবং 500 করে টাকা তারা পাবে। জেলার 88টি ইউনিয়ন এবং পৌর এলাকার 9টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন 1 টন চাল 15 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। অকাল বন্যায় কৃষির উপর নির্ভরশীল সুনামগঞ্জের প্রায় 4 লাখ পরিবার ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের সহায়তার জন্য সরকার 1.5 লাখ ভিজিএফ কার্ড সহ নানা ধরনের খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এই নিরাপত্তা কর্মসূচির পরিধি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টার্স ইউনিয়নের সদস্য দেশের গণমাধ্যমগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনের শেষ হয়েছে বৃহস্পতিবার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। যদি হতো এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, সরাসরি একটি অনুষ্ঠান চলছে, এমন সময় ভূমিকম্প হচ্ছে, একেবারে সমস্ত ক্যামেরা দুলছে, আমার টেবিল দুলছে। তখন কি করবেন সঞ্চালক? তিনি কি দৌড়ে বেরিয়ে যাবেন নাকি কম্পনের তথ্যটি জনগণকে জানাবেন? ভূমিকম্প হচ্ছে, বাইরে বেরোনো উচিত। এমন সব প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয় এবারের ABU সামিটের দ্বিতীয় দিনের অধিবেশনে। মিডিয়া সামিটে বিশেষজ্ঞরা বলেছেন, দুর্যোগের সময়ও কোনোভাবেই সম্প্রচার বন্ধ করা যাবে না। দুর্যোগে যদি গণমাধ্যম নিজেই ক্ষতিগ্রস্ত হয় তবে প্রয়োজনে বিকল্প স্থান থেকে সম্প্রচারের সুযোগ রাখতে হবে। সেজন্য গণমাধ্যমের উচিত তার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান, সামাজিক উদ্যোগ গ্রহণ, নির্দিষ্ট মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিবেদককে দুর্যোগে বিশেষ ভূমিকা রাখতে দক্ষ করে তোলা সহ 5টি অঙ্গীকার নিয়ে ঘোষিত হলো এবারের ABU ঢাকা ঘোষণা। সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। গণমাধ্যম জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধনের কাজটি করে, তাই দুর্যোগে ব্যাপক ক্ষতি রোধে জনগণকে সচেতন করতে পারে গণমাধ্যমই। পাশাপাশি সেই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকেও সহযোগিতা করতে পারে গণমাধ্যম, তাই এর ভূমিকা অপরিসীম। এই সম্মেলন থেকে সেসব অঙ্গীকার পূরণে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ কতটুকু এগিয়ে, যে বাংলাদেশের মিডিয়ায় দুর্যোগ বিষয়ে এবং ক্লাইমেট চেঞ্জ বিষয়ে আরো ইনভেস্ট করা এবং আমাদেরকে আরো আধুনিকায়ন করা, এই দুটো বিষয় হলেই মিডিয়ার যে রোল
জনগণের প্রতি সেটা আরো সার্থক হবে। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু প্রস্তুতির দিক থেকে কিন্তু অনেক দেশের তুলনায় অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলাদেশকে রোল মডেল বলা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত মিডিয়া সামিটটিতে নানা দেশের কয়েকশো প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে জানানো হয় আগামী বছর দ্বীপরাষ্ট্র ফিজিতে অনুষ্ঠিত হবে এবিইউ এর পরবর্তী আসর। বিশ্বের ৬৯টি দেশের ২৭২টি সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যম এই সংগঠনের সদস্য। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এফবিআইয়ের সদ্য সাবেক হওয়া পরিচালক জেমস কমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছিলেন না বলেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের প্রায় প্রতিটি কর্মকর্তাই কমির ওপর আস্থা হারিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআইয়ের তদন্তকে বাধাগ্রস্ত করতেই সংস্থাটির পরিচালককে বরখাস্ত করেছেন ট্রাম্প। দাবি বিশ্লেষকদের, কমিকে বরখাস্ত করায় এফবিআই এর অস্থিরতা তৈরির পাশাপাশি একে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। দর্শক, এই রিপোর্টটি আমরা কিছুক্ষণ পরে প্রকাশ করব বা কিছুক্ষণ পরে আপনাদের সামনে নিয়ে আসবো। এই মুহূর্তে রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের সবশেষ পরিস্থিতি জানাতে ব্রিফ করছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ। আমরা সরাসরি চলে যাব সেখানে। ৬টার দিকে আবার আরেকটা বিস্ফোরণ ঘটায়। তখন ফায়ার ব্রিগেডের সহায়তায় রাজশাহী জেলা পুলিশ সহ আমাদের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অপারেশনের পূর্ণ কার্যক্রম চলে। ওই সময় ওই বাড়ি থেকে টোটাল ৮ জন সদস্য বের হয়ে আসে। তারা সিরিয়ালে আসতেছিল। আসার সময় এই বাড়ির যে গৃহকর্তা ছিল সাজ্জাদ, সে একজন জঙ্গি, তার স্ত্রী বেলি আক্তার, তার আরেক মেয়ে এবং তার আরেক ছেলে আলামিন, ৪ জন একই পরিবারের সদস্য। তারা এখানে বের হয়ে এসে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। আর তাদের বাড়িতে আরেকজন বহিরাগত ছিল, তার নাম যতদূর জানা গেছে আশরাফুল। এই ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছে বোমার বিস্ফোরণ ঘটানোর পরে। তারপরে বাড়ির ভিতরে এখনো পর্যন্ত কেউ আছে কিনা আমরা যতদূর মনে করছি কেউ নাই। তারপরে আমরা সকালবেলা আজকে যেহেতু আমাদের বোম ডিসপোজাল ইউনিট ঢাকা থেকে আসতে দেরি করেছে, তারা এসছে সন্ধ্যার পরে, আমরা কালকে সকালে আবার অপারেশনের বাকি কাজ শুরু করব। তখন বিস্তারিত জানা যাবে যে ভিতরে আর কেউ আছে কি নাই। সকাল আনুমানিক কয়টা? অপারেশন সান ডেভিল, SUNDEVIL, সান ডেভিল। সকালে শুরু করলে কয়টায় শুরু করা হবে? আমরা ইনশাআল্লাহ সকালে সূর্য ওঠার পর থেকে শুরু করব। আশরাফুল বহিরাগত, এই বাড়ির সদস্য না, সে একজন জঙ্গি সদস্য। এই বাড়িতে ছিল ৪ জন আর একটা মেয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে তার ২ বাচ্চা সহ, তার নাম হচ্ছে সুমাইয়া, তার ৭ বছরের একটা ছেলে, ৩ মাসের একটা মেয়ে নিয়ে সে বের হয়ে আসছে। আশরাফুলের কোনো ট্র্যাক রেকর্ড জানা গেছে কি? এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই, কারণ ছবিটা কাছে থেকে সংগ্রহ করা যাচ্ছে না। যে সমস্ত লোকগুলো এইখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণে মারা গেছে তাদের সাথে এখনো মনে করা হচ্ছে যে বম বা এক্সপ্লোসিভ এরকম জাতীয় কিছু জিনিস তাদের সাথে আছে। যারা মারা গেছে সবাই কি আত্মঘাতী? আত্মঘাতী। আচ্ছা, আপনি বলছেন ৮ জন বের হলো বাড়ি থেকে, কিন্তু লাশ পাওয়া গেল ৫ জনের। আর ৩ জন সুস্থ আছে, আমাদের কাছে আত্মসমর্পণ। পরিবারের কে কে আছে লাশে? একই পরিবারের ৪ জন। গৃহকর্তার নাম ছিল সাজ্জাদ, যে জঙ্গি, তার স্ত্রী বেলি, তার আরেক মেয়ে এবং এক ছেলে আলামিন, মেয়ের নাম হচ্ছে কারিমা। আজকে অভিযান আমরা স্থগিত রেখেছি, কারণ এখন তো এই রাতের বেলা অন্ধকারের মধ্যে অপারেশন করা সম্ভব হবে না। সকালবেলা ইনশাআল্লাহ আমরা সূর্যোদয়ের সাথে সাথে আবার আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করব। তখন দেখা যাবে যে এখানে কি অবস্থা। পারিবারিক কোনো সম্পর্ক নাই যতদূর জানা গেছে। আলামিন আর কোন ছেড়ে আমরা এখানে লাশগুলো পুলিশ কর্ডন করে রেখেছে, এই অবস্থায় থাকবে, কারণ তাদের সাথে সকালবেলা আমাদের যখন আবার পুনরায় কার্যক্রম শুরু হবে ওই সময় আমরা বোম ডিসপোজাল টিমের সহায়তায় লাশগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করব। আর দর্শক, রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।
এবার চলে যাব দেশের বাইরের খবরে। এফবিআই এর সদ্য সাবেক হওয়া পরিচালক জেমস কমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছিলেন না বলেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের প্রায় প্রতিটি কর্মকর্তাই কমির ওপর আস্থা হারিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তবে মার্কিন নির্বাচনের রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই এর তদন্তকে বাধাগ্রস্ত করতেই সংস্থাটির পরিচালককে বরখাস্ত করেছেন ট্রাম্প, এমন দাবি বিশ্লেষকদের। কমিকে বরখাস্ত করায় এফবিআই এ অস্থিরতা সৃষ্টির পাশাপাশি একে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে জেমস কমিকে বরখাস্তের প্রতিবাদে বুধবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন শত শত মার্কিনী। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে স্বাধীন ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। ট্রাম্পের অভিশংসনেরও দাবি জানান অনেকে। ত্রিদেশীয় সিরিজের খবর। নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মেলাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩:৪৫। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে 10 দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হতে গেল রোববার আয়ারল্যান্ডে পা রাখে টাইগাররা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে খেলা 3টি প্রস্তুতি ম্যাচেই ব্যাটে বলে দারুণ খেলেছে হাতুড়ি সিংহের দল। সেঞ্চুরি পেয়েছেন মুশফিক সাব্বির, হেসেছে ইমরুল, সৌম্য, তামিমদের ব্যাট। সহায়ক কন্ডিশন হওয়ায় বোলাররাও আছেন ছন্দে, তাই আত্মবিশ্বাস সঙ্গী করেই স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ স্থানীয় সময় দুপুরে বেলফাস্ট থেকে ডাবলিনে পৌঁছায় টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি 7 দেখায় 5টি জিতেছে বাংলাদেশ। এই সিরিজের 4টি ম্যাচই জিতলে 2019 বিশ্বকাপে সরাসরি খেলাটাও নিশ্চিত হবে টাইগারদের। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজশাহীর গোদাগাড়িতে অভিযান আজকের মতো সমাপ্ত। আত্মঘাতী বিস্ফোরণে 5 জঙ্গি নিহত, 1 নারীর আত্মসমর্পণ। কুপিয়ে ফায়ার সার্ভিস কর্মীকে হত্যা। 5 দিন পরও নাগালের বাইরে বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি। ভুক্তভোগীদের আদালতে জবানবন্দি। ফরেনসিক রিপোর্ট ছাড়াও প্রমাণ সম্ভব বললেন আইনজীবী। রুটি রুজির জায়গা কলকারখানার ক্ষতি ঠেকাতে মালিক শ্রমিককে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন শ্রমিকের উপযুক্ত মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার। রোড ম্যাপ চূড়ান্ত হলে জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ডিবিএম পদ্ধতির বিষয়ে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত। এবং আজ পবিত্র শবে বরাত। নামাজ, জিকির আজগার সহ নফল ইবাদতে এই ভাগ্য রজনী পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।